বন্ধুরা, আজ আমি আপনাদের 2020 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি থ্রিলার মুভি ওয়েলকাম হোম এক্সপ্লেইন করব। মুভির গল্পটা এমন একটি ঘরকে কেন্দ্র করে যেখানে মানুষ নয় বরঞ্চ কিছু সাইকো বসবাস করে। গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভির কাহিনী এবং ক্লাইম্যাক্স আপনাকে নিরাশ করবে না। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখবেন আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এরকম আরও দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভি শুরু হয় একটি লোককে দেখিয়ে। লোকটির কাজ ছিল গ্রামের মধ্যে বছরে যে কয়টি বৈদ্যুতিক খুঁটি লাগানো হয়েছে তার সবগুলো গণনা করা। এভাবে বৈদ্যুতিক খুঁটি গণনা করতে করতে বেচারার একটু পানি পিপাসা পায়। তার বোতলের মধ্যে যেটুকু পানি ছিল তাও শেষ। এইখানে সে একটি ঘর দেখতে পায়। নিরিবিলি এলাকা, গভীর জঙ্গলের মধ্যে আশপাশে কোনো মানুষের সারা শব্দ নেই। জি হ্যাঁ, এর মধ্যে ঘরটির অবস্থা। যাই হোক, লোকটির পানির তো প্রয়োজন, আরও অনেকক্ষণ তো তাকে কাজ করতে হবে। তাই সে শরণাপন্ন হয় ওই ঘরটিতে। সে গিয়ে দরজায় অনেক নক করে, কোনো সারা শব্দ নেই। একটু পর আমরা ওই ঘরের ভেতর থেকে কেউ একজনকে আসতে দেখি। এইটুকু দেখে বোঝা যায় যে মেন দরজার দিকে এগিয়ে আসছিল সে হ্যান্ডিক্যাপ ছিল। এর সাথে আমরা ব্যাকগ্রাউন্ডে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাই। ঠিক কিছুক্ষণ পর একটি বাচ্চার কান্নার আওয়াজও। সাথে সাথে সিনটা এখানে কাট হয়ে শিফট হয় আনুজা নামের একটি মেয়ের ওপর। জি হ্যাঁ, এটি আমাদের মুভির মেন ক্যারেক্টার। আরও আছে, একটু পরে জানতে পারবেন। আনুজার সম্পর্কে বলতে গেলে সে এই শহরে নতুন এসেছে এবং একটি স্কুলের টিচারের জব করে। তার এখনো বিয়ে হয়নি, কিন্তু হবে কিছুদিন পর। সবকিছু ঠিকঠাক ছিল। তার পিয়ন্সি তাকে কল করে বলে যে জবটি ছেড়ে দেওয়ার জন্য, কেননা তার পিয়ন্সের পরিবার নাকি চায় না তাদের ঘরের বউ যেন জব করুক। তার হবু স্বামী মোবাইলে অনেক বকবক করেই যাচ্ছিল, তুমি জবটি ছেড়ে দিয়ে চলে আসো, না হলে আমি তোমার বাবাকে বলছি। আনুজা কোনো উত্তর দেয় না। এদিকে তার বাবাও কলের উপর কল করেই যাচ্ছিল। এর পরের দিন সকালে আনুজা রেডি হয়ে তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমল যোশী নামে একজন ছেঁচড়া টিচার সবসময় মহিলাদের সাথে লাইন মারার চেষ্টা করত। যেহেতু আনুজা এই শহরের নতুন এবং স্কুলের নতুন জব নিয়েছে, তাই আমল যোশী যার কাছে এসেও ফ্লার্ট করে। ঠিক একই সময় আমরা আমাদের মুভির আরও একটি মেয়ে ক্যারেক্টারকে দেখতে পাই, যেও কিনা একই স্কুলের টিচারের জব করত। এর নাম হচ্ছে নেহা। নেহা এসে আমল যোশীকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর তাদেরকে স্কুল থেকে একটি জনগণনার কাজ দেওয়া হয়, যেখানে আনুজার পার্টনার হিসেবে সিলেক্ট করা হয়েছিল ওই শেষরা আমল যোশীর টিচারকে। কিন্তু আনুজা বলে যে স্যার, আমি আমল যোশীর সাথে কমফোর্টেবল নয়। একই জায়গায় নেহা উপস্থিত ছিল। নেহা বলে যে আনুজার পার্টনার হিসেবে আমি তার সাথে জনগণনায় যেতে চাই। এরপর নেহা এবং আনুজাকে একই সাথে পার্টনার হিসেবে সিলেক্ট করা হয়। নেহা এবং আনুজা একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নেয়। অল্প সময়ের মধ্যে তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। যাই হোক, তারা জনগণনার কাজে লেগে পড়ে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সবার ডিটেলস কালেক্ট করে। ধীরে ধীরে ওই এলাকার সব ঘর শেষ করার পর আর শেষে একটি মাত্র ঘর ছিল। তারা ওই বাসাটিকে অনেক খোঁজার পরও কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এইভাবে খুঁজতে খুঁজতে তারা দুজন জনমানবহীন নিরিবিলি একটি জায়গায় এসে উপস্থিত হয়। বলতে পারেন এটি একটি জঙ্গল। এরপর তারা ফাইনালি অনেক দূরে ওই বাসাটি দেখতে পায়। আমরা দেখি যে এটি তো ওই ঘরটি যেটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, আনুজা এবং নেহা গিয়ে বাসাটির দরজায় অনেক নক করে। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দই ছিল না, কিন্তু একটু পরে একটি মেয়ে এসে ভেতর থেকে দরজাটা টেনে একটুখানি ওপেন করে। ঠিক ওই সময় সেখানে প্রচণ্ড রকমের বৃষ্টি হতে শুরু করে। আনুজারা মেয়েটিকে বলে যে আমরা জনগণনার জন্য এসেছি, আমরা কি ভেতরে আসতে পারি? মেয়েটা কিছুই বলে না। একটু পর পর খালি পিছনের দিকে তাকায়। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, তাই তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। মেয়েটি কিছুই বলে না, সোজা ভিতরে চলে যায়। আনুজারা তার পিছন পিছন যায় এবং তাকে গিয়ে বলে যে আমরা জনগণনার কাজে এসেছি। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, মেয়েটি আসলে প্রেগনেন্ট ছিল। আর এর সাথে আমরা তার শরীরে অনেকগুলো ক্ষতের চিহ্ন দেখতে পাই, যেটা মূলত আনুজা লক্ষ্য করে। যাই হোক, আনুজা মেয়েটির কাছ থেকে তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি একটুখানি হেসে বলে তার নাম হচ্ছে প্রেরণা। এইটা বলে সে আবার পিছনের দিকে তাকায়। এরপর আনুজা জিজ্ঞাসা করে যে বাসার মধ্যে কজন সদস্য রয়েছে। মেয়েটি অর্থাৎ প্রেরণা বলে যে দাদি, আমি ও আর ভোলা। এইখানে আনুজারা মনে করে যে প্রেরণা ও বলে যাকে বলছিল সে প্রেরণার স্বামী। এরপর তারা প্রেরণাকে ভোলা নামের ওই লোকটি কে জিজ্ঞাসা করে। প্রেরণা বলে যে সে খাবার বানায়। আনুজারা ধরেই নেয় যে ভোলা প্রেরণাদের বাসায় কাজ করে, অর্থাৎ চাকর। এরপর আনুজা প্রেরণাকে বলে এটা কি তোমার প্রথম সন্তান? প্রেরণা বলে যে না। আনুজা বলে যে তাহলে তোমার সন্তান আর কে কে?
এখানে দেখাতে হবে তো আমাদের। প্রেরণা আবার পিছনের দিকে তাকায় এবং বলে যে বাচ্চা তো মরে যায়, বাচ্চা জন্ম নেয়, একটুখানি কাঁদে, আবার মরে যায়। এটা শুনে আনোজাদের একটু আজব লাগে। তারা এসব বিষয় নিয়েই কথা বলছিল, তখনই সেখানে প্রেরণার দাদি চলে আসে। আর তাকে দেখে আমরা বুঝতে পারি মুভির শুরুতে ঘরের ভিতর যে হ্যান্ডিসেপ মানুষটিকে দেখানো হয়েছিল সেটি এই মহিলাটি ছিল, অর্থাৎ প্রেরণার দাদি। তার নাম হচ্ছে লীলা। আনোজাদের সাথে সে ভালো ব্যবহার করে না, তাই আনোজারা সেইখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে তারা ভোলা নামের ওই লোকটিকে দেখতে পায়। ভোলা তাদেরকে দেখে কেমন করে যেন তাকাচ্ছিল। আনোজারা কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। একটু দূরে এসে আনোজা ঘরটির একটি ফটো তোলে, কেননা বিষয়টি তার কাছে একটু আজব লাগছিল। যাই হোক, তারা তাদের কাজ শেষ করে সোজা তাদের স্কুলে চলে আসে। প্রচুর লেট হয়ে গিয়েছিল, যার কারণে নেহার ভাই তার খোঁজ করার জন্য স্কুলে এসেছিল। নেহা তার ভাইকে দেখে খুব ভয় পেয়ে যায়, কেননা তার ভাই তাকে সবসময় অনেক শাসন করত। এখানেও সে তাকে অনেক বকাঝকা করে। যাই হোক, এরপরে কয়েক সপ্তাহ কেটে যায়। আনোজা একদিন তার মোবাইলের গ্যালারিতে ফটো দেখছিল, তখনই তার সামনে আসে ওই ঘরটি। এরপরের দিন সে নেহাকে গিয়ে বলে, আমার মনে হয় ওই ঘরে প্রেরণার উপর অনেক নির্যাতন হচ্ছে, আমাদের একবার গিয়ে দেখা উচিত। নেহা বলে যে দরকার নেই, প্রত্যেকটি পরিবারে এগুলো হয়েই থাকে। আনোজা বলে যে হ্যাঁ, এইসব তো হয়, কিন্তু আমার বিষয়টা অন্যরকম মনে হচ্ছে। নেহা কিছুতেই আবার ওইখানে যেতে রাজি হচ্ছিল না। আনোজা তাকে অনেক জোরাজুরি করে, তাই শেষমেশ নেহাকে আনোজার কথায় রাজি হতে হয়। এরপরের দিন তারা ওই ঘরটিতে গিয়ে আবার উপস্থিত হয়। তাদেরকে দেখা মাত্র ভোলা বলে যে আরে আরে, আপনারা এসেছেন, দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদের দরজা খুলে দিচ্ছি। এরপর ভোলা খুব এক্সাইট হয়ে তাদেরকে বাসায় ওয়েলকাম করে নেয়। আনোজা প্রেরণার দাদিকে প্রেরণার কথা জিজ্ঞাসা করে। লীলা বলে যে তার শরীর একটু খারাপ। এইখানে প্রেরণার দাদি ভোলাকে ইশারা করে কেউ একজনকে ডেকে আনতে বলে। এরপর সে একজনকে গিয়ে ডেকে আনে। আরে এটা কেউ নয়, প্রেরণা ওই দিন যাকে ও বলছিল, অর্থাৎ আনোজারা যাকে প্রেরণার স্বামী ভাবছিল, আদৌ এটা কে আমরা পরেই জানবো। তার নামটা বলেই দেই, তার নাম হচ্ছে ঘনশ্যাম। এরপর আনোজারা ঘনশ্যামকে জিজ্ঞাসা করে যে এই পরিবারের সদস্য কজন রয়েছে। ঘনশ্যাম হাতে আঙ্গুল দেখিয়ে বলে 4 জন। আনোজা জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কত বছর যাবত রয়েছেন। তারা বলে যে এই তো 20-25 বছর হবে। ঘনশ্যাম কিন্তু মুখে কিছুই বলছিল না। তখন তার মা লীলা জানায় যে ঘনশ্যাম নাকি মনোব্রত রেখেছে 5 বছরের জন্য। 3 বছর হয়ে গেছে আর 2 বছর বাকি আছে। এরপর আনোজা জিজ্ঞাসা করে প্রেরণার বাচ্চা কেমন আছে, এতদিনে তো মনে হয় ডেলিভারি হয়ে গেছে। ব্যাস, এইটা শুনে ঘনশ্যাম, লীলা, ভোলা সবার চেহারা অন্যরকম হয়ে যায়। ঘনশ্যামের মা লীলা বলে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে মারা গেছে। বিষয়টা আনোজাদের কাছে কেমন জানি লাগে। তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি উঠে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে কোনো রকম তাদের বাইক স্টার্ট হচ্ছিল না। ভোলা বলে যে ভিতরে চলে আসো, না হলে ভিজে যাবে। এই প্রচণ্ড বৃষ্টির কারণে আনোজাদের কাছে আর কোনো অপশনই ছিল না, তাই তারা পুনরায় আবার ওই বাসায় ঢুকে পড়ে। এদিকে অনেক রাত হয়ে যায়, বৃষ্টির থামার নামই নিচ্ছে না। এরপর রাতে তারা সবাই মিলে একসাথে বসে ডিনার করছিল। ঘনশ্যামদের একটা নিয়ম ছিল, যতক্ষণ না পর্যন্ত তাদের গাভীর লক্ষ্মী খাবার না খাবে ততক্ষণ পর্যন্ত কেউ খেতে পারবেন না। ঘনশ্যামের মা আনোজাদের বলে বৃষ্টি তো আজকে আর থামবে না, এত রাতে তোমরা কোথাও যেতে পারবে না, বরঞ্চ আজকের রাতটা এখানেই কাটাও। এত রাত, তার উপর চারদিকে ঘন জঙ্গল, তাই না চাইতো তাদেরকে আজ এই রাতটা এখানেই কাটাতে হবে। তবুও আনোজা নেহাকে বলে যে চল এখান থেকে বেরিয়ে যায়, আমার এইখানে ভালো ঠেকছে না। নেহা বলে যে কেমনে যাব, এক তো তোমার এই বাইকটি কাদার মধ্যে কাজ করবে না, অন্যদিকে ঘন জঙ্গল, তা আবার কোনো লাইট নেই। অন্যদিকে আমরা দেখি যে ভোলা গিয়ে ঘনশ্যামকে বলে ভাইয়া, ওই মেয়েরা আছে না, তারা খুব খারাপ, তারা তো বাসায় মিথ্যা বলে এইখানে এসেছে, কেউ জানে না যে তারা এইখানে। আজবভাবে সে ঘনশ্যামকে বলে অনেকদিন তো হয়ে গেল ভাইয়া, আমি কি তাদের কাছে যাব? ঘনশ্যাম মাথা নেড়ে বলে যে না। ভোলা বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে প্লিজ ভাইয়া একবার, কিন্তু ঘনশ্যাম না করে দেয়। ভোলা কোথায় যাওয়ার কথা বলছে, কেনই বা যেতে চায়, আমরা একটু পরেই জানবো। ঘনশ্যামের মা ঘনশ্যামকে বলে যে একে বারণ করিস না, তুই তো তাকে এনে দিস, তাকে যদি এইভাবে না করিস তাহলে তো সে পালিয়ে যাবে। অ্যাকচুয়ালি তারা কিসের কথা বলছে তা পরে গিয়ে জানবেন। এদিকে আমরা আনোজাকে দেখতে পাই।
যে কিনা এখনো জেগেছিল। সে বাইরে কিছু একটা শব্দ শুনে এবং জানালা দিয়ে সে বাইরে দেখে যে ঘনশ্যাম কোথাও যাচ্ছিল। কোথাও বলতে সে তাদের উঠানে টিনের ঘরটিতে যাচ্ছিল। এখানে আনোজা কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সাথে সাথে সে নেহাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। সে নেহাকে বলে যে ওই টিনের ঘরটিতে আমি একটি ডেড বডি দেখেছি, ঘনশ্যাম সেখানে গিয়েছিল, তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। এরপর তারা কোনো রকম করে চুপি চুপি সেইখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে নেহা আনোজাকে বলে, তুই কি শিওর যে ডেড বডি দেখেছিস? আনোজা বলে যে হয়তো বা। নেহা বলে, যা হয়তো বা আবার কি, এত রাতে আমরা কোথায় যাব? জঙ্গলে কত হিংস্র বন্যপ্রাণীরা থাকবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা আগে গিয়ে ওই টিনের ঘরটিতে চেক করবে যে অ্যাকচুয়ালি সেখানে কি আছে। এরপর তারা ধীরে ধীরে ওই টিনের ঘরটিতে যায়। প্রচন্ড অন্ধকার, ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। আনোজা এখানে কেউ একজনের একটি হাতের কাটা আঙ্গুল দেখতে পায়। ওদিকে নেহা লাইটের সুইচ খুঁজে নেয়। লাইট দেওয়ার সাথে সাথে সেখানে বন্দি অবস্থায় কেউ একজন তাদের উপর হামলা করে দেয়। হামলা বলতে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজন ভয়ে তাড়াতাড়ি দুজন দুই দিকে পালানো শুরু করে দেয়। এদিকে সেদিকে অনেকক্ষণ ছোটাছুটি করার পর তারা দুজন আবার একজন আরেকজনকে পেয়ে যায়। নেহা আনোজাকে বলে যে তাড়াতাড়ি মোবাইল বের করো। আনোজা বলে যে তার মোবাইল নাকি কোথাও পড়ে গেছে। নেহা বলে যে রুম থেকে আমার মোবাইলও তো নিয়ে আসিনি, এখন কি হবে? এইদিকে জঙ্গল থেকে হিংস্র বন্যপ্রাণীর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল। তাই তারা চুপি চুপি আবার বাসার ভিতরে ঢুকে পড়ে। আনোজা বলে যে আমরা বাইরে গেছি সেটা কেউ জানে না, কিংবা ওই টিনের ঘরের লোকটিকে দেখেছি সেটাও না। আমরা কিছু না জানার ভান করে থাকবো এবং সকাল হলেই তাড়াতাড়ি এইখান থেকে বেরিয়ে যাব। এরপর তারা চুপি চুপি রুমে এসে ওই টিনের ঘরের লোকটির কথা ভাবে যে কে হবে এই লোকটি। এই লোকটি আসলে অন্য কেউ নয়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যে বৈদ্যুতিক খুঁটি গণনা করছিল এবং পানির খোঁজে এই ঘরে এসে উপস্থিত হয়েছিল। যাই হোক, এভাবে সকাল হয়ে যায়। আনোজা এবং নেহা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এখান থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে যায়। এরপর সবাইকে থ্যাংক ইউ বলে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। ঘনশ্যামের মা তাকে বলে, কিরে এদেরকে আটকাবে না? ঘনশ্যাম বলে না। তার মা বলে, এরা কিন্তু রাতে চুপি চুপি ওই টিনের ঘরে গিয়েছিল, ব্যাস। এটা শুনে ঘনশ্যাম তাড়াতাড়ি বাইরে আসে। এদিকে আনোজারা তাড়াতাড়ি বাইক স্টার্ট করে পালানোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম তাদের পিছু নেওয়া শুরু করে, সাথে ভোলাও। তাড়াতাড়ি পালানোর চত্বরে তাদের বাইকটি একটু সামনে গিয়ে আটকে যায়, যার ফলে ঘনশ্যাম আনোজাকে ধরে ফেলে। ওইদিকে নেহা পালানোর চেষ্টা করে, কিন্তু ভোলা একটা পাথর দিয়ে নেহাকে নিশানা করে তার মাথায় মারে, যার কারণে নেহাও ধরা পড়ে যায়। এরপর পরে আনোজা তাদের চোখ খুলে চারদিক থেকে বন্ধ একটি রুমের মধ্যে। চেক করার পর তারা জানতে পারে যে তারা এই ঘরের বেসমেন্টে রয়েছে। নেহা তাড়াতাড়ি উপরে গিয়ে বেসমেন্টের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। এর সাথে অনেক চিৎকার চেঁচামেচিও করতে শুরু করে। এদিকে ওই পাগল পরিবারের সবাই রিল্যাক্সে বসেছিল। ঘনশ্যামের মা ভোলাকে বলে, যা গিয়ে গরম পানি নিয়ে আয়। এরপর ভোলা গিয়ে গরম পানি নিয়ে আসে এবং তার দরজার ওপাশ থেকে সবগুলো নেহার উপর ঢেলে দেয়। নেহা যন্ত্রণায় ছটফট করছিল আর বলছিল, আমরা আর বাঁচবো না, এরা আমাদের মেরে ফেলবে। আর এর সাথে সে আনোজাকে অনেক বকা দেয় যে এসব তোর জন্যই হয়েছে, তুই আমাকে এখানে আসার জন্য জবরদস্তি করেছিস, আমি এইখানে আসতে চাইনি। তারা দুজনে অনেক কান্নাকাটি করে। এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে আমরা দেখি এতদিনে আনোজাদের কোনো খোঁজ খবর না পাওয়ায় তার প্রিয়ন্সে আসে আনোজার খোঁজে। আনোজা যে বাসায় থাকতো সে বাসার মালিককে গিয়ে তার প্রিয়ন্সে জিজ্ঞেস করে, কিন্তু বাসার মালিক বলে যে আনোজা তাকে কিছু বলে যায়নি, তুমি বরঞ্চ ওর স্কুলে খোঁজ নিয়ে দেখো। ঠিক ওই সময় নেহার খোঁজে তার ভাইও সেইখানে আসে, কেননা নেহা ওই দিন তার ভাইকে বলেছিল যে সে আনোজার সাথেই আছে। নেহার ভাই আনোজার প্রিয়ন্সেসকে ও আনোজার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এর সাথে অনেক গালাগালিও করে। তাই আনোজার প্রিয়ন্সেস ডিসাইড করে যে আনোজাকে বিয়ে করবে না এবং রাগের মাথায় সে এইখান থেকে চলে যায়। এরপর সিন আবার শিফট হয় আনোজাদের ওপর। তারা বলে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। আনোজারা প্ল্যান করে ওই বেসমেন্টের দরজা জোরে জোরে নক করা শুরু করে। তাদের প্ল্যান ছিল এই, যখন রাগের মধ্যে ঘনশ্যাম তাদেরকে মারতে আসবে তখন তারা তার উপর উল্টো অ্যাটাক করে দেবে এবং এইখান থেকে পালিয়ে যাবে। এরপর তাদের প্ল্যান অনুযায়ী ঘনশ্যাম আবার নিচে আসে। আনোজা গিয়ে এক দরজায় লুকিয়ে পড়ে, কিন্তু ঘনশ্যামও ছিল খুব চালাক। তাই যখনই আনোজা তার উপর অ্যাটাক করে উল্টে ঘনশ্যাম তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে প্রচণ্ড মারে। মার সহ্য করতে না পেরে নেহা ঘনশ্যামের পা ধরে ফেলে। এদিকে মার খেতে খেতে তাদের দুজনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়।
তাদেরকে মারধর করার পর ঘনশ্যাম তার মায়ের কাছে যায়। তার মা পেরিনা এবং ঘনশ্যামকে ইশারা করে একটি রুমের মধ্যে পাঠায়। এরপর ঘনশ্যাম গিয়ে পেরিনার সাথে ইন্টিমেট হয়। পেরিনাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে পুরো একজন বাচ্চা। এইদিকে নেহা এবং আনোজাকে একদিন কোনো খাবারই দেওয়া হয় না। তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এরপরের দিন ভোলা তাদের জন্য খাবার নিয়ে আসে। তাদের হাত গলার সাথে বেঁধে দেওয়া হয়েছিল। ভোলা নেহাকে বলে যে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। প্রচণ্ড খিদের কারণে না চাইতেও নেহাকে ভোলার হাতে খেতে হয়। একটুখানি খাওয়ার পর নেহা আর খেতে না চাইলে ভোলা তাকে মারধর শুরু করে এবং জোর করে খাওয়ানোর চেষ্টা করে। এটা দেখে আনোজা ভোলাকে একটি লাথি দেয়। তাই ভোলা নেহাকে ছেড়ে আনোজাকে প্রচণ্ড মারে। এরপর তাদের দুজনের অবস্থা খারাপ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আনোজা কোনো রকম করে তাদের হাতের রশিটি খুলে নেয়। অনেক খোঁজাখুঁজি করে তারা বেসমেন্টের ভিতরে একটি টানেল দেখতে পায়, যে টানেলটা বেসমেন্টের ভিতর থেকে সোজা বাইরে চলে গিয়েছিল। তারা এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি ওই টানেলের ভিতর ঢুকে পড়ে এবং এইখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এইখানে আনোজার পা ধারালো কিছু একটার সাথে লেগে পুরোপুরি কেটে যায়। প্রচণ্ড যন্ত্রণা হয় তার। নেহা আগে কোনো রকম করে টানেল দিয়ে সোজা বাইরে চলে আসে। নেহা সেখানে একটি গাড়ির পিছনে গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে নেহার ভাইও সেখানে এসে উপস্থিত হয়, অর্থাৎ ওই বাসায়। তার ভাই ঘনশ্যামকে জিজ্ঞাসা করে যে এরকম দুজন মেয়েকে দেখেছে কিনা, কিন্তু তারা সাফ বলে যে না, তারা দেখেনি। নেহা কিন্তু তার ভাইয়ের শব্দ শুনতে পাচ্ছিল। এরপর তার ভাই যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই সে সেখানে নেহার একটি গলার লকেট পরে থাকতে দেখে, যেটা থেকে সে বুঝে যায় যে নেহা এই বাসায় রয়েছে। এরপর সে আবার পুনরায় ঘনশ্যামকে গিয়ে বলে যে কোথায় তার বোন। নেহা পিছন থেকে তার ভাইকে ডাক দেয় আর তখনই ভোলা একটি পাথর দিয়ে তার ভাইয়ের ওপর হামলা করে দেয়। এর সাথে সাথে ঘনশ্যাম বিরাট একটি পাথর নিয়ে নেহার ভাইয়ের মাথায় মারে। এতে তার মাথাটি পুরোই মাটির সাথে মিশে যায়। এরপর তারা নেহাকে আবার ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখি যে আনোজাও টানেল দিয়ে বাইরে চলে আসে, কিন্তু তার পায়ে মারাত্মকভাবে ব্যথা লেগেছে, যার কারণে সে ভালো করে হাঁটতেও পারছিল না। তবু সে ধীরে ধীরে কষ্ট করে ওই টিনের ঘরটিতে চলে যায় যেখানে ওই লোকটিকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু তাকে সেখানে যাওয়ার সময় পেরিনা দেখে ফেলে। আনোজা গিয়ে লোকটিকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পেরে উঠতে পারছিল না। লোকটি কান্না করে করে আনোজাকে বলে আমি ওই দিন থেকে এখানে রয়েছি যেদিন পেরিনার বাচ্চাটি জন্ম নিয়েছিল। এরা ওই বাচ্চাটিকে মেরে ফেলেছে। আনোজা লোকটিকে বলে তুমি চিন্তা করো না, আমি সাহায্য নিয়ে আবার নিশ্চয় তোমার কাছে ফিরে আসব। অন্যদিকে আমরা দেখি যে পেরিনা ঘনশ্যামকে বলে দেয় যে আনোজা ওই টিনের ঘরে রয়েছে। তাই ঘনশ্যাম ওই টিনের ঘরের দিকে ছুটে যায়। আনোজাও তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম গিয়ে তাকে ধরে ফেলে। ওই লোকটি ঘনশ্যামকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম লোকটিকে ওই জায়গায় মেরে ফেলে। আনোজাও কোনো রকম করে সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে এতটাই আহত ছিল যে ভালো করে হাঁটতেও পারছিল না, যার কারণে কিছু দূর গিয়ে আবার তাকে ঘনশ্যামের কাছে সারেন্ডার হতে হয়। এখন নেহা এবং আনোজা তাদের দুজনকে আলাদা আলাদা রুমের মধ্যে বন্দি করা হয়। এরপর ভোলা ঘনশ্যামকে বলে ভাইয়া এবার যাব নাকি? এবার তো আমি তাকে ধরেও ফেলেছি। এবার কিন্তু ঘনশ্যাম তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। এতে ভোলা এতটাই খুশি হয়, একেবারে সে গোসল টোসল করে রেডি হয়ে যায়। এরপর সে সোজা চলে যায় নেহার রুমে এবং তাকে গিয়ে খুব বাজেভাবে রেপ করা শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি সে এতদিন কোথায় যাবার কথা বলছিল। নেহার চিৎকার চেঁচামেচির পাশের রুম থেকে আনোজাও শুনছিল। আনোজাও দরজার অনেক নক করে। এতে ঘনশ্যাম শুধু রেগেই যায় না, সে এসে একটা ব্লেড দিয়ে আনোজার কান কেটে ফেলে। এরপর আনোজাকে দেখায় যে ভোলা কিভাবে নেহার রেপ করেছিল। তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এ কেমন সাইকোদের পাল্লায় তারা পড়েছে। নেহা তো এসবের পরে একদমই ভেঙে পড়ে। সে ধারালো কিছু একটা দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলে। ভোলা এসে নেহাকে বলে এগুলো কি করেছো? এগুলো করিও না, না হলে মারবো অনেক। এই বলে সে নেহার কাটা স্থানে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেয়। নেহা এগুলো করে কোনো রকম বেঁচে ছিল আর কি। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে আনোজা এখনো হার মানেনি। সে কোনো রকম করে জানালা ভেঙে বাইরে চলে আসে। সে বাইরে এসে প্রথমে ঘনশ্যামের গাভী লক্ষ্মীকে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে ঘনশ্যাম ভোলা সবাই তাড়াতাড়ি ছুটে যায়। ঘনশ্যাম এটা দেখে তো একেবারে কান্না করে দেয়। তার প্রচন্ড রাগ হচ্ছিল, তাই সে রাগ শান্ত করার জন্য সেখানে ভোলাকে মারধর শুরু করে। ভোলাও মারধর খাওয়ার পর সে ডিসাইড করে যে সে আনোজাকে ছাড়বে না। তাই সে একটি ছুরি নিয়ে জঙ্গলের ভিতর চলে যায় আনোজাকে মারার জন্য। কিন্তু আনোজা তো তারই অপেক্ষা করছিল। সে সুযোগ বুঝে ভোলা
ভোলার ওপর পিছন থেকে অ্যাটাক করে দেয়। ভোলাকে সে প্রচুর মারে। এক পর্যায়ে ভোলা ছুরিটা সে ভোলার পেটে ঢুকিয়ে দেয়। আর এইভাবে ভোলাকে হিংস্র জানোয়ারের মাঝে রেখে আনোজা সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখি যে প্রেরণা আসে নেহার কাছে। নেহা তাকে বলে, তুমি তো আগে থেকে জানতে সব যে এগুলো হবে, তুমি আমাদের ইশারা করনি কেন? তুমি যদি একবার আমাদের ইশারে বলে দিতে তাহলে আমরা জীবনেও কোনোদিন এখানে ফিরে আসতাম না। প্রেরণা বলে যে চুপ করো, না হলে বাবা মারবে। নেহা বলে যে বাবা? কে বাবা? প্রেরণা বলে হ্যাঁ বাবা। আর এইখানে আমরা বুঝতে পারি যে ঘনশ্যাম হচ্ছে প্রেরণার বাবা। আর এত বছর ধরে সে নিজের মেয়েকে রেপ করে যাচ্ছে। প্রেরণা বলে যে বাবা অনেক মারে, তার কথা শুনলে মারে না। একদিন মা তার কথা শোনেনি, তাই সে মাকে মেরে ফেলে। নেহা বলে যে প্লিজ আমাকে এখান থেকে বের হতে দাও। তাই প্রেরণা নেহার দরজাটি খোলা রেখে এখান থেকে চলে যায়। এরপর নেহাও এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জঙ্গলি জানোয়াররা ভোলাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তার চিৎকার আর্তনাদ সবাই শুনছিল। ইতিমধ্যে নেহা এবং আনোজা একজন আরেকজনকে খুঁজে পেয়ে যায়। নেহা বলে তাড়াতাড়ি চল, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু আনোজা বলে যে তুই কি চাস? আমাদের এই অবস্থা যে করেছে আমরা তাকে এইভাবে রেখে চলে যাই? আমি তাদেরকে মেরে এখান থেকে যাব। এরপর তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আবার চুপি চুপি ওই ঘরে চলে যায়। আনোজা উপরে ছাদে চলে যায়, নেহার নিচেই লুকিয়ে পড়ে। কোনো সময় বোঝা যায় যে তারা বাসায় ঢুকেছে, তাই সেও ধীরে ধীরে ছাদে চলে যায়। আনোজা পিছন থেকে ঘনশ্যামের উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ঘনশ্যাম বুঝে যায়, তাই সে আনোজাকে উল্টো ধরে ফেলে। কিন্তু আনোজা এখন আর হার মানার পাত্রী নয়। সে কোনো রকম করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ঘনশ্যামকে প্রচুর মারে। এদিকে ঘনশ্যামের মা লীলা নেহার উপর আক্রমণ করে। নেহা নিজেকে রক্ষা করতে গিয়ে লীলাকে মেরে দেয় এবং ওই জায়গায় লীলা মারা যায়। অন্যদিকে আনোজা ঘনশ্যামকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে, এমনকি এক পর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর এইখানে ঘনশ্যাম এত বছর পর প্রথমবারের মতো নিজের মুখ দিয়ে কথা বলে। সে জোরে মা বলে চিৎকার দেয়। এরপর আনোজা এসে ঘনশ্যামকে জানে মেরে ফেলে এবং ফাইনালি তারা এই নরক থেকে মুক্তি পায় এবং প্রেরণাকে মুক্তি দেয়। শেষে আমাদের একটি মেসেজ দেখানো হয়, ঘনশ্যামরা এখানে 20 বছর যাবৎ বসবাস করছে। প্রেরণার এ পর্যন্ত 8টি বাচ্চা হয়েছিল। এর মধ্যে 7 জনকে ঘনশ্যাম মেরে ফেলে, বাকি একজন জন্মগতভাবে মৃত জন্ম নেয়। ভোলা এবং ঘনশ্যাম মিলে এ পর্যন্ত টোটাল 13 জনকে মেরে ফেলেছে। এর মধ্যে ভোলা 9 জনকে রেপ করেছে। তাদের প্রথম শিকার ছিল প্রেরণার মা সাবিত্রী। একমাত্র আনোজা এবং নেহাই তাদের হাত থেকে বাঁচতে পেরেছে। আরেকটি মেসেজ হচ্ছে, দেশে 60% শিশু যৌন নির্যাতন তাদের পরিচিত ব্যক্তির দ্বারাই সংঘটিত হয়। এর মধ্যে 90% ঘটনা এমন আছে যা রিপোর্ট করা হয়নি, কিন্তু ভারতে 39,000 এমন কেস রিপোর্ট করা হয়েছে। এখন তাদেরকে মানুষ বলা যায় নাকি পশু, আপনারাই বলেন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।